আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের 13 অধ্যায়ের কিছু অংশ আলোচনা করেছি। নিশ্চয় মনে আছে তোমাদের 13 অধ্যায়ে বিষয়বস্তুটি কী ছিল? বাংলাদেশ এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা। অধ্যায়টির নামের মধ্যে আঞ্চলিক থাকলেও আসলে তোমাদের অষ্টম শ্রেণীতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। গতদিন আমরা পাঠ 1, 2 এবং 3 আলোচনা করেছিলাম। আজ আমরা পাঠ 4, 5 এবং 6 আলোচনা করব। প্রথমেই যে আন্তর্জাতিক সংস্থা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি বিশ্ব খাদ্য সংস্থা, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। এটি একটি আন্তর্জাতিক সংস্থা যাকে সংক্ষেপে কি বলা হয়? FAO। FAO, এতে ফুড, এতে এগ্রিকালচারাল, ওতে অর্গানাইজেশন। আমরা নিশ্চয় নাম দেখেই বুঝতে পারছি এর কাজ কি হতে পারে। তো এই বিশ্ব খাদ্য সংস্থা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? কোথায়? ইতালির রাজধানী রোমে। এবং এর সদস্য রাষ্ট্র কতটি? 194টি। অর্থাৎ 195টি দেশের মধ্যে 194টি দেশই এই বিশ্ব খাদ্য সংস্থার সদস্য। এর প্রধান কাজ হচ্ছে বিশ্ব খাদ্য নিরাপত্তার ব্যবস্থা করা। সংস্থাটি আসলে সারা বিশ্বে ক্ষুধার বিরুদ্ধে কাজ করে। পৃথিবীর সকল দেশের আর্থিক অবস্থা একই কি? একই নয়। অনেক গরিব দেশ আছে। আমরা মাঝে মাঝে দেখে থাকি সোমালিয়ার মানুষের চিত্র, শীর্ণকায় হাড্ডিসার মানুষ, তাই না? তো শুধু তাদের জন্য না, এই বিশ্ব খাদ্য সংস্থা আসলে তার সকল সদস্য রাষ্ট্রের জন্যই, অর্থাৎ সকল সদস্য রাষ্ট্রের খাদ্য নিরাপত্তার ব্যাপারে কাজ করে থাকে। তো কী কী কাজ করে? ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণের মাধ্যমে বিশ্বে খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা। তাহলে কিসের মাধ্যমে? ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণের মাধ্যমে। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জনগণের জীবনমান উন্নয়ন হচ্ছে FAO এর প্রধান লক্ষ্য। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, খাদ্য নিরাপত্তাটা কি? খাদ্য নিরাপত্তা জিনিসটা আসলে 3টি বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে। কি কি? খাদ্যের সহজপ্রাপ্যতা, খাদ্য নিরাপত্তা। খাদ্য নিরাপত্তাটা কি? নিরাপত্তা। এর 3টি বিষয় আছে। কি? 1 নম্বরটা খাদ্যের সহজপ্রাপ্যতা। খাদ্যের সহজ প্রাপ্যতা। 2 নম্বর, এটা তোমরা অবশ্যই বুঝতে পারবে, সহজ। হ্যাঁ, খাদ্যের লভ্যতা। খাদ্যের লভ্যতা। আর 3 নম্বর জিনিসটি কি? স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাদ্য। স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাদ্য। পুষ্টিকর খাদ্য। খাদ্য নিরাপত্তা বিষয়টি এই 3টিকে কেন্দ্র করে। খাদ্যের সহজপ্রাপ্যতা, খাদ্যের লভ্যতা, স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাদ্য। তাহলে এই যে 194টি দেশ, বা আমরা কি বলতে পারি গোটা পৃথিবীর খাদ্য নিরাপত্তা ব্যবস্থা তদারকি করাটাও কার কাজ? এই FAO বা বিশ্ব খাদ্য সংস্থার কাজ। কিভাবে
এইগুলি কাজ করে থাকে উন্নয়নশীল দেশ যারা আছে, যারা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ তারা তো ভালো। আর যারা উন্নয়নশীল দেশ বা স্বল্পোন্নত দেশ, সেই সব দেশে এই বিশ্ব খাদ্য সংস্থা বিভিন্নভাবে কাজ করে থাকে। কীভাবে আমরা একটু লক্ষ্য করি। কৃষির আধুনিকায়নের মাধ্যমে উন্নত বন এবং মৎস্য চর্চায় সহায়তা করে সকলের জন্য পুষ্টিকর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে। তাহলে কিসের মাধ্যমে? এই যে পৃথিবীতে জনসংখ্যা কি হচ্ছে, আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যা যখন বাড়বে তখন কি হবে, আমাদের আবাদি জমি বন, তাই না, এসবের পরিমাণটা কমে যাবে। কিন্তু মানুষ বাড়লে কি হবে, খাদ্যের চাহিদাটাও বাড়বে। তাহলে আমাদের কি করতে হবে, সেই স্বল্প জায়গায় বা অপ্রতুল জায়গায় আমাদেরকে প্রচুর পরিমাণে খাদ্য উৎপাদন করতে হবে। এবং এই কারণে আমাদেরকে তথ্য প্রযুক্তির দিক দিয়েও সহায়তা নিতে হবে কৃষির ক্ষেত্রে। তারপর কৃষি সরঞ্জামের আধুনিকায়ন করতে হবে, উন্নত বীজ উৎপাদন করতে হবে, তাই না। তারপরে বিভিন্ন সময় বিভিন্ন দেশে কি হয়, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়। এই সকল দুর্যোগ মোকাবেলা করেও যেন খাদ্য উৎপাদন ব্যবস্থা এবং খাদ্য সরবরাহ ব্যবস্থা সচল রাখা যায়, এই ব্যাপারগুলিতে আমাদের কী করতে হবে, সচেতন হতে হবে, তাই না। সচেতন হওয়ার পাশাপাশি আমাদেরকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, গবেষণা করতে হবে। তবেই কি হবে, পৃথিবীতে সকল মানুষ তাদের পর্যাপ্ত পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারবে এবং ক্ষুধা নিবারণ করা সহজ হবে। আমাদের দেশেও কিন্তু এই FAO-এর একটি অফিস রয়েছে। এটা কোথায় রয়েছে? ঢাকায়। এবং এই বিশ্ব খাদ্য সংস্থা কিন্তু বাংলাদেশে কি করে, বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের মানুষের খাদ্য নিরাপত্তার জন্য কাজ করে থাকে। আমাদের দেশটি কেমন দেশ? আমাদের আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। এবং কি হচ্ছে, এই জনসংখ্যা দিনে দিনে যত দিন যাচ্ছে তত বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই স্বল্প আয়তনের দেশে কিভাবে এতগুলি মানুষের খাদ্য সুরক্ষা বা খাদ্য নিরাপত্তা প্রদান করা সম্ভব হবে, এই নিয়ে কি করে বিশ্ব খাদ্য সংস্থা বিভিন্ন ধরনের কাজ করে থাকে। শিক্ষার্থীরা, আসো আমরা লক্ষ্য করি কি কি কাজ। এই যে আমাদের খাদ্য সমস্যা, এই সমস্যা সমাধানে বা মোকাবেলা করার জন্য কি করে, খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে সরকারকে পরামর্শ ও সাহায্য দেয়। অর্থাৎ কিভাবে কি করলে কি হবে, আমাদের মানুষজন কি খেতে পারবে, তাই না। খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে আমরা কি হব, সফলতা অর্জন করতে পারবো, সেই বিষয়ে কি দেয়, পরামর্শ দেয় এবং প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে থাকে। খাদ্য সরবরাহে সহায়তা ও কৃষির উন্নয়নে পরামর্শ দিয়ে থাকে। শুধু উৎপাদনে না, খাদ্য সরবরাহেও কি করে, সহায়তা দিয়ে থাকে। আমাদের দেশে কি সব রকমের ভোগ্যপণ্য বা খাদ্যদ্রব্য তৈরি হয়? সব কি আমরা আমাদের নিজেদের উৎপাদিত খাবারই খাই, নাকি আমাদেরকে কি করতে হয়, অন্য দেশের ওপরেও কিন্তু নির্ভর করতে হয়? এ সকল ক্ষেত্রে আমাদেরকে এই বিশ্ব খাদ্য সংস্থা সহায়তা প্রদান করে থাকে। কৃষির উন্নয়নে বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে থাকে। বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ এলাকা, তোমরা জানো। প্রায় আমাদের দেশে কি হয়, বন্যা, জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ আসে। এছাড়াও বাংলাদেশের কিছু অংশে কি রয়েছে, হাওর রয়েছে। যেমন সিলেট অঞ্চলে কি আছে, হাওর আছে। তো এই হাওর এলাকায় কি হয়, বছরের বেশিরভাগ সময় কি পানিতে ডুবে থাকে। আবার আমাদের দক্ষিণ পশ্চিম অংশে, অর্থাৎ যেখানে কি আছে, লবণাক্ত পানি আছে, খুলনা ওই অঞ্চলটাতে, তাই না, সমুদ্র সৈকতের কাছাকাছি ওই এলাকাগুলোতে, ওই জেলাগুলিতে কি হয়, জোয়ারের সময় বা জলোচ্ছ্বাসেও কি হয়, কৃষি বা আবাদি জমিগুলো লবণাক্ত পানিতে
ভরে যায়। তো এই বিশ্ব খাদ্য সংস্থা তখন কি করে, সহায়তা করে থাকে। কিভাবে, কি ধরনের ওই সব এলাকায় কি ধরনের ফসল ফলানো সম্ভব হবে সেই বিষয়ে বাংলাদেশের যারা এই কৃষি বিষয়ে গবেষণা করে থাকেন তাদেরকে সহযোগিতা করে থাকেন। নতুন নতুন কি ফসলের জাত উদ্ভাবন করার ক্ষেত্রে, তাই না? এছাড়াও আর্থিকভাবে তো সহায়তা প্রদান করে থাকেই, বিভিন্ন পরামর্শ প্রদানে। তারপরে তোমার কি বলবো, তোমার কৃষিকাজে আইসিটি ব্যবহার করে কৃষি উৎপাদন সামগ্রী যেগুলি সেগুলিতে আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করার বিষয়ে সহযোগিতা করে বিভিন্নভাবে। তারপরে সেটি কি জরুরি পরিস্থিতি মোকাবেলায় সহায়তা করে আর কি। ক্রাইসিস পিরিয়ডে আমাদেরকে, যখন আমাদের ক্রাইসিস টাইম হয়, বিভিন্ন সময় মানুষের আসতেই পারে, হ্যাঁ, সেরকম পরিস্থিতি মোকাবেলায় এই তোমার বিশ্ব খাদ্য সংস্থা আমাদেরকে খাবার দিয়ে সহায়তা করে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ক্ষুদে ও প্রান্তিক চাষিদের প্রযুক্তিগত সহায়তা দিয়ে। আমি আগেই বললাম আমাদের দেশটা কেমন, দুর্যোগপূর্ণ বা দুর্যোগপ্রবণ এলাকা। আমাদের প্রায় প্রত্যেক বছরই কি হয়, বন্যা হয়। তখন অনেক আবাদি ফসল কি হয়, তলিয়ে যায়। তাহলে আমরা যদি এমন কি ফসল উদ্ভাবন করা হয় বা এমন ধান বা অন্য ফসল উৎপাদন করা হয় যেগুলি এই পানিতেও উৎপাদন করা সম্ভব হয়, এ ধরনের যদি উৎপাদন করা হয় তাহলে কি হবে, আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারবো, আমাদের খাদ্যের সমস্যা হবে না। এই সকল ক্ষেত্রে কি করে, এই বিশ্ব খাদ্য সংস্থা আমাদেরকে সহায়তা করে থাকে। শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে, এই সংস্থার প্রধান কাজ কি, খাদ্য নিরাপত্তা প্রদান। এরপরে আমরা যে আন্তর্জাতিক সংস্থা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তোমরা জানো, তাই না, WHO, এর পুরো নামটা কি, দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটি একটি আন্তর্জাতিক সংস্থা। এটি কবে গঠিত হয়, 1948 সালের 7 এপ্রিল গঠিত হয়। এবং এর সদর দপ্তর কোথায়, সুইজারল্যান্ডের জেনেভা শহরে। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এটি কী নিয়ে বা কোন বিষয়ে নিয়ে আসলে কাজ করে, আমাদের স্বাস্থ্য, তাই না? প্রত্যেকের স্বাস্থ্য নিয়েই হচ্ছে বিশ্বের বা গোটা বিশ্বের মানুষের স্বাস্থ্য নিয়েই এটি কাজ করে থাকে। বিশ্বের মানুষকে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে সুরক্ষা প্রদান করাই এটার আসলে প্রধান কাজ। বিশ্বের সকল অংশের মানুষের জন্য সর্বোচ্চ স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করাই সংস্থাটির লক্ষ্য, যাতে কি হয়, প্রত্যেকটা মানুষ, বিশ্বের প্রত্যেকটা দেশের প্রত্যেকটা মানুষ কি পায়, স্বাস্থ্য সুরক্ষা পায় বা স্বাস্থ্যগত সকল সুযোগ সুবিধা পায়। এটা মানুষকে এই ধরনের সেবা প্রদান করাটাই হচ্ছে এই সংস্থার প্রধান লক্ষ্য। এখন পর্যন্ত প্রায় 194টি দেশই এই হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদস্য। তাহলে নিশ্চয় বাংলাদেশও এর সদস্য, অবশ্যই বাংলাদেশও এর একটি সদস্য। এবং বাংলাদেশে মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ভূমিকা অতুলনীয়। তোমরা নিশ্চয় জানো কোন কোন ক্ষেত্রে এই WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কাজ করেছে আমাদের দেশে, জানো, তাই না? কি শিশুদের 6টি ঘাতক রোগ। আগে কি ছিল, আগে শিশু মৃত্যুর হার অনেক বেশি ছিল। বর্তমানে শিশু মৃত্যুর হার কিন্তু অনেক কমে গিয়েছে। এটা কার অবদান, এই WHO
হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অবদান। বাংলাদেশের শিশুদের ক্ষেত্রে 6টি ঘাতক রোগ কি কি? হাম, ডিপথেরিয়া, টিটেনাস, যক্ষ্মা, পোলিও, হুপিং কাশি। এই যে রোগ, এই ঘাতক রোগগুলির কি করে? নির্মূলে সহায়তা প্রদান করে থাকে। তোমরা লক্ষ্য করবে শিক্ষার্থীরা, একটা শিশু যখন জন্মগ্রহণ করে তার কিছুদিন পরেই কি করা হয়? তাকে নিকটস্থ টিকাদান কেন্দ্র বা স্বাস্থ্য সেবা দান কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে বিনা পয়সায় তাদেরকে কি করা হয়? বিসিজি, ডিপিটি এই টিকাগুলো প্রদান করে। তাহলে এটা কার অবদান? এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার অবদান। একসময় বাংলাদেশে গুটি বসন্ত, পোলিও এই রোগগুলোতে অনেক শিশু মারা যেত, কিন্তু বর্তমানে আমরা পোলিও রোগ মানে খুবই কম দেখতে পাই, পোলিও বাচ্চা রোগীর সংখ্যা কম দেখতে পাই। কি তোমরা লক্ষ্য করে দেখো, মাঝে মাঝে কি মাইকিং হয় না? যে যেখানে আমরা বসবাস করি না কেন, পৌরসভা হোক বা গ্রাম এলাকায় হোক, দেখবে যে কিছুদিন পর পর কি হয়? এই পোলিও টিকা প্রদান করা হয়। কাদেরকে? 1 থেকে 5 বছরের শিশুদেরকে। নিশ্চয়ই তোমাদের মনে আছে। আবার মাঝে মাঝে কি ভিটামিন এ ক্যাপসুলও কিন্তু খাওয়ানো হয়। এই সবগুলার আসলে আয়োজন কে করে থাকে? এই বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কিন্তু করে থাকে। শুধু এইগুলি না, আরও অনেক রোগ নিয়ে কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা কাজ করে থাকে এবং পৃথিবী থেকে এগুলি নির্মূলের ব্যাপারে তারা কাজ করছে। কি কি? বিভিন্ন সংক্রামক রোগ, আবার কিছু অসংক্রামক রোগ নিয়েও, যেমন এইডস, ইবোলা, হৃদরোগ, ক্যান্সার, এগুলি নিরাময় বা এগুলি ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কাজ করে। শুধু কি তাই? স্বাস্থ্যকর খাদ্য, পুষ্টি, খাদ্য সুরক্ষা, পেশাগত স্বাস্থ্য রক্ষা এবং পদার্থ অপব্যবহারে এগুলি সাফল্য অর্জন করেছে কে? এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আমাদের দেশে ম্যালেরিয়া, তাই না? ম্যালেরিয়া কি কামড়ালে ম্যালেরিয়া হয়? স্ত্রী অ্যানোফিলিস জাতীয় মশা কামড়ালে ম্যালেরিয়া হয়। এই ম্যালেরিয়া দূরীকরণে বিশুদ্ধ পানির ব্যবস্থা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নতি, মাতৃ ও শিশু মৃত্যু হার কমানোর জন্য এই সংস্থাটি কাজ করেছে। ডায়রিয়া এবং কলেরা, এটা কি? পানিবাহিত রোগ। এই ডায়রিয়া এবং কলেরা রোধেও কি করে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা কাজ করে থাকে। আমাদের দেশে ঢাকার কোথায়? মহাখালীতে আইসিডিডিআরবি রয়েছে, একটি সংস্থা রয়েছে, যেটা কে পরিচালনা করে? এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি এখানে সহায়তা প্রদান করে থাকে এবং এটা বাংলাদেশ ডায়রিয়া এবং কলেরা রোগ নিরাময়ে যথেষ্ট ভূমিকা পালন করে। বর্তমানে কি নিয়ে কাজ করছে? কোন জিনিসটি নিয়ে সবচাইতে বেশি মাথা ঘামাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা? আমি জানি প্রত্যেকে তোমরা বলতে পারবে কি? কোভিড-19, তাই না? এটা কোন ভাইরাসের আক্রমণে হয়ে থাকে? এই যে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসের ধরনের প্রকৃতি, এই কীভাবে তার অবস্থান পরিবর্তন করছে বা রূপ পরিবর্তন করছে, তাই না? এগুলো নিয়ে কে গবেষণা করছে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিভিন্ন দেশ, এই যে আমাদের কি হয়? মহামারী হয়, বিভিন্ন রোগ বালাই হয়, হ্যাঁ, এইগুলি হচ্ছে প্রতিরোধ বা প্রতিষেধকমূলক যে টিকা আবিষ্কার করা হয়। এগুলো ইচ্ছা করলেই কোনো দেশ বাজারে কি এর সরবরাহ করতে পারবেন বা উৎপাদনও করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন না দেয়। আমাদের জন্য খুবই একটি গর্বের এবং আনন্দের বিষয় হচ্ছে এই যে বর্তমানে যে আমরা কোভিড-19 নিয়ে এত গোটা বিশ্বটা হিমশিম খাচ্ছে, এক্ষেত্রে বাংলাদেশের গ্লোব বায়োটেক উদ্ভাবিত ভ্যাকসিনকে এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু কি করেছে? তালিকাভুক্ত করেছে। এটা আমাদের জন্য একটা সম্মানের ব্যাপার। তো শিক্ষার্থীরা, আমরা কি বললাম? ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এবং আরটা কি বললাম? হু, দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। প্রথমটার কাজ কী ছিল? বিশ্বে খাদ্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। আর দ্বিতীয়টার কাজ কি? বিশ্বের সকল মানুষের জন্য সর্বোচ্চ স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করা। এরপরে আমাদের
আরেকটি আন্তর্জাতিক সংস্থা রয়েছে আলোচনার মধ্যে, সেটি কি? ইউএনএফপিএ। ইউএনএফপিএ অর্থাৎ এটা পুরো নামটা কি? দ্য ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। দ্য ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড এর বাংলা নাম কি? জাতিসংঘ জনসংখ্যা তহবিল। জাতিসংঘ জনসংখ্যা তহবিল। নাম দেখেই আমরা এর সম্পর্কে কিছুটা আন্দাজ করতে পারছি। তো বিশ্বের কতটি দেশে এর সদস্য? প্রায় 150টি। এই হচ্ছে ইউএনএফপি এর সদস্য। এর সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে। এটা কার রাজধানী? যুক্তরাষ্ট্রের, আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজধানী, তাই না? এটার আসলে কাজ কি? জনসংখ্যা, বিশ্বের জনসংখ্যা নিয়ে আসলে কাজ। এই ইউএনএফপি এর হচ্ছে প্রধান কাজ বিশ্ব জনসংখ্যা নিয়ে। যত দিন যাচ্ছে তত কি হচ্ছে? জনসংখ্যা বেড়েই চলছে। তাহলে এই যে আমাদের স্বল্প পরিমাণ সম্পদ, যে সম্পদ সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছেন, সেই সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে যতগুলি মানুষ আছে তাদের কি করতে হবে? তাদের জীবনমান উন্নত রাখতে হবে, যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করতে হবে, তাই না? তাহলে কি আমাদের জনসংখ্যা হুড়হুড় করে যদি বেড়েই যায় তাহলে এটা আমাদের জন্য কি ভালো হবে? অবশ্যই ভালো, তাই না? এটার আসলে কাজ কি? জনসংখ্যা, বিশ্বের জনসংখ্যা নিয়ে আসলে কাজ। এই ইউএনএফপি এর হচ্ছে প্রধান কাজ বিশ্ব জনসংখ্যা নিয়ে। যত দিন যাচ্ছে তত কি হচ্ছে? জনসংখ্যা বেড়েই চলছে। তাহলে এই যে আমাদের স্বল্প পরিমাণ সম্পদ, যে সম্পদ সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছেন, সেই সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে যতগুলি মানুষ আছে তাদের কি করতে হবে? তাদের জীবনমান উন্নত রাখতে হবে, যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করতে হবে, তাই না? তাহলে কি আমাদের জনসংখ্যা হুড়হুড় করে যদি বেড়েই যায় তাহলে এটা আমাদের জন্য কি ভালো হবে? অবশ্যই ভালো হবে না। সব জায়গায় সমস্যা দেখা দিবে। এই কারণে এই ইউএনএফপিএ বা জাতিসংঘ জনসংখ্যা তহবিল কি করে? প্রয়োজনীয় বিভিন্ন পরামর্শ প্রদান করে থাকে জনসংখ্যা সংক্রান্ত সমস্যা নিরসনে। এই যে ইউএনএফপিএ, এটি কত সালে গঠিত হয়? 1969 সালে। একটু আগে আমরা বলেছি এর সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে। এই যে বিশ্ব জনসংখ্যা বা জাতিসংঘ জনসংখ্যা তহবিল, এটি কিভাবে কাজ করে? এটি কয়েকটি অঞ্চলে বিভক্ত হয়ে কিন্তু কাজ করে। গোটা বিশ্বকে সেটা কয়েকটি অঞ্চলে বিভক্ত করেছে। কয়টি অঞ্চল? 4টি অঞ্চল। কি কি? প্রথমেই আরব রাষ্ট্র এবং ইউরোপীয় অঞ্চল। আরব রাষ্ট্র এবং ইউরোপীয় অঞ্চল। 2 নম্বরটি হচ্ছে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। তাহলে তোমরা খেয়াল করো, এই জিনিসগুলি, তথ্যগুলি তোমাদের পাঠ্য বইয়ে নাই, হ্যাঁ, কিন্তু আমাদের সৃজনশীল উত্তর লিখতে গেলে অনেক ক্ষেত্রে এসব জানতে হবে। 1 নম্বরটা কি? কোন অঞ্চল? আরব রাষ্ট্র এবং ইউরোপীয় অঞ্চল। 2 নম্বর হচ্ছে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। 3 নম্বরটা হচ্ছে ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চল। ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চল। আর চতুর্থ যে অঞ্চল সেটা হচ্ছে সাব সাহারান আফ্রিকা অঞ্চল। তাহলে গোটা বিশ্বের জনসংখ্যা সংক্রান্ত সকল সমস্যার সমাধান এই 4টি প্রধান আঞ্চলিক অফিসের মাধ্যমে কি করে থাকে। এর কাজ কি? এর কাজ হচ্ছে উন্নয়নশীল দেশগুলোকে তাদের জনসংখ্যা সংক্রান্ত সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদানই হচ্ছে ইউএনএফপি এর মূল লক্ষ্য। এটি জনসংখ্যা সম্পর্কিত তথ্য সরবরাহের মাধ্যমে দেশগুলোর জনসংখ্যা নীতি প্রণয়ন এবং কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করে। তাহলে কিভাবে করে থাকে? কিভাবে সহায়তা করে থাকে? লক্ষ্য করো, জনসংখ্যা সম্পর্কিত তথ্য সরবরাহের মাধ্যমে। জনসংখ্যা, যে কোনো দেশের জনসংখ্যা সম্পর্কিত তথ্য সরবরাহের মাধ্যমে কোন কোন ক্ষেত্রে? জনসংখ্যা নীতি প্রণয়ন,
হ্যাঁ, ওই দেশের জনসংখ্যা নীতি প্রণয়ন এবং কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করে। যে কোনো ব্যাপারে মানে আমরা যদি সাফল্য অর্জন করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে কী করতে হবে, প্রথমে কিছু নীতি নির্ধারণ করতে হবে, তাই না? এই নীতি নির্ধারণ করতে হবে, আবার সেগুলি বাস্তবায়ন করতে হবে। এই দুই ক্ষেত্রেই কী করে জাতিসংঘ জনসংখ্যা তহবিল আমাদেরকে সহায়তা করে, আমাদের বলতে গোটা বিশ্বের বা তার সদস্য সকল রাষ্ট্রকে সহায়তা করে। বাংলাদেশ কেমন দেশ? অধিক জনসংখ্যা অধ্যুষিত একটি দেশ। আয়তনের তুলনায় আমাদের জনসংখ্যা অনেক বেশি। এই অতিরিক্ত জনসংখ্যা বাংলাদেশের জন্য কি সমস্যা না সম্পদ? এখন পর্যন্ত কিন্তু সমস্যা। এ সমস্যা মোকাবেলায় ইউএনএফপিএ দীর্ঘদিন যাবৎ বাংলাদেশকে সহযোগিতা করছে। পরিবার পরিকল্পনা কর্মসূচিকে এগিয়ে নেওয়া, এই যে কীভাবে সহযোগিতা করছে একটু লক্ষ্য করো। পরিবার পরিকল্পনা কর্মসূচিকে এগিয়ে নেওয়া, তোমরা নিশ্চয়ই জানো পরিবার পরিকল্পনাটা কি। নারীর ক্ষমতায়ন প্রভৃতি বিষয়ে ইউএনএফপিএ বাংলাদেশ সরকারকে যথাযথ পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে। শুধু তাই না, এই যে ইউএনএফপিএ সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পপুলেশন সায়েন্স বিভাগ চালু হয়েছে। কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পপুলেশন সায়েন্স। এই বিভাগটি কি করে? এই বিভাগটি বাংলাদেশ ও বিশ্বের জনসংখ্যা সম্পর্কিত জ্ঞানদানের পাশাপাশি এরা যে শুধু বাংলাদেশ এবং বিশ্বের জনসংখ্যা সংক্রান্ত বিষয়ে জ্ঞানদান করে তা না, এরা গবেষণাও করে থাকে, এ বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করে থাকে। শিক্ষার্থীরা তোমরা ক্লাস 8-এ পড়ো, অর্থাৎ 8ম শ্রেণীর শিক্ষার্থী। তোমরা আসলে এমন একটা স্টেজে অবস্থান করছো, না খুব ছোট না খুব বড়। মাঝে মাঝে আমরা তোমাদেরকে কি বলি? তুমি এত বড় হয়ে গেছো। আবার কিছু ব্যাপারে বলি যে তুমি এত ছোট আছো, তাই না? এরকম বলে থাকি। তোমরা যে সময়টা অতিক্রম করছো সেটা কি বয়ঃসন্ধিকাল। এই সময়ে মানুষের বিভিন্ন কি থাকে? কৌতূহল থাকে, আগ্রহ থাকে। এই বিষয়েও আমি তোমাদেরকে আজকে কিছু বলবো। তো আজকে আমাদের আসলে এই পাঠ্যক্রমের যে আলোচনা বা পাঠের যে আলোচনার বিষয়বস্তু সেটি কিন্তু শেষ। সেটি কি আলোচনা করলাম? 3টে আন্তর্জাতিক সংস্থা। তোমরা এটি আরও ভালোভাবে পড়বে এবং পর্যালোচনা করবে। আমি তোমাদেরকে মাদক সম্পর্কে কিছু বলবো। আমরা কেমন জীব? সামাজিক জীব, তাই না? মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব এবং আমরা সামাজিক জীব। আমরা কি একা চলতে পারি? আমরা কিন্তু একা চলতে পারি না। আমাদেরকে কি করতে হয়? অন্যের সহায়তা নিতে হয়, পরস্পরের সঙ্গে মিলেমিশেই চলতে হয়। আমাদের শরীরে বা তোমরা খেয়াল করে দেখো, তোমরা আলু তো দেখছো, তাই না? হ্যাঁ, আমরা একটা সবজির কথা বলি বা একটা ফলের কথাই যদি বলি, ধরো আমাদের জাতীয় ফল কি? কাঁঠাল। কাঁঠালের একটা অংশ যদি পচন ধরে তাহলে কি হবে? আস্তে আস্তে কিছুদিন পরে গোটা কাঁঠালটি পচে যাবে। তেমনি আলুর মধ্যে একটা জায়গায় পচন ধরলে কি হবে? সেটিও পচে যাবে। আমরা যদি আমাদের সমাজের কথা বলি, সমাজের কোনো অংশ যদি ক্ষতিগ্রস্ত হয়, এখানে যদি পচন ধরে তাহলে আস্তে আস্তে গোটা সমাজেই কি হবে? পচন ধরে যাবে এবং ধ্বংস হবে। আমাদের সমাজের একটা বিরাট অংশ কারা? তোমরা, শিশুদেরকে নিয়ে, তাই না? শিশুরা, তোমরা আমাদের অত্যন্ত প্রিয়। অনেক সময় আমরা দেখি যে আমাদের পাড়া প্রতিবেশী বা হয়তো বা আশেপাশের বাসায় কোনো বাচ্চা কি করছে বা কোনো মানুষ মাদক গ্রহণ করে, বা আমরা অনেক সময় শুনে থাকি যে ওই ছেলেটা মাদক গ্রহণ করে। অনেক সময় রাস্তাতেও আমরা দেখে থাকি ভবঘুরের ছেলেদের, হয়তো বা কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে আমরা তাদেরকে দেখেও থাকি। তো আমরা এই ধরনের কর্মকাণ্ড কি নিজেরা তো এসব থেকে বিরত থাকবই, পাশাপাশি আমাদের নজরে যদি আসে বা আমরা যদি জানতে পারি যে অমুক ব্যক্তি বা অমুক ছেলেটি কি করছে? মাদক গ্রহণ করছে, তাহলে আমরা এই বিষয়ে কি নিজেরাও সচেতন হব, তার পরিবারকেও সচেতন করার চেষ্টা করব। তুমি, আমি, সে সবাই মিলেই যেহেতু পরিবার, কাজে সেই লোকটি বা সেই ছেলেটি
বা ওই ছেলের দল যদি মাদক গ্রহণ করে, এটা আস্তে আস্তে এর প্রভাব আমাদের গোটা সমাজে ছড়িয়ে পড়বে। এবং আমরা এটা কখনোই চাই না যে আমাদের সমাজের একটা অংশ কি হবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এটা আমরা কখনোই আশা করি না। কাজে সামাজিক দায়িত্ব মনে করে আমরা প্রত্যেকেই এই বিষয়ে সচেতনতা অবলম্বন করব। তোমরা তোমাদের বাসায় তোমাদের কে আছে, ভাই আছে, বোন আছে, বাবা মা আছে না? তোমরা নিজেরাই একে অপরের খোঁজ খবর রাখবে কেউ এ ধরনের কাজে জড়িয়ে পড়ছে কিনা। মাতা পিতারা অভিভাবকরা অবশ্যই, পৃথিবীতে সবচাইতে ভালোবাসার জিনিস হচ্ছে তার সন্তান। বাবা মা তো অবশ্যই তার খোঁজ নেন, কিন্তু কোনো কারণে ছেলে বা সন্তানরা যদি বিপথে চলে যায় সে বিষয়ে সচেতন হবেন। আপনারা অবশ্যই চেষ্টা করবেন তাদেরকে সঠিক দিক নির্দেশনা দিতে। প্রয়োজনে আপনারা কি করতে পারেন, আপনাদের শিক্ষকদের, বিদ্যালয়ের যে প্রতিষ্ঠানে পড়ুক না কেন তাদের সেই সব প্রতিষ্ঠানের শিক্ষকদের সহযোগিতা নিতে পারেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিতে পারেন, তাই না? তো আমরা এত দূর যাব না। আমরা চাই প্রত্যেকটা শিশুই কীভাবে বড় হবে, নিরাপদে বড় হবে, সুস্থ হয়ে বড় উঠবে, শারীরিক এবং মানসিকভাবে। সবাই আমাদের সন্তান। তো ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং বেশি বেশি করে সৃষ্টিকর্তাকে স্মরণ করবে। লেখাপড়া চালিয়ে যাবে। ধন্যবাদ।